আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ লিখিত এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ পঙ্গক্তি মানে গুরুত্বপূর্ণ লাইন কাদের কোন উক্তি এই বিষয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে লাল সালু নাটকের গুরুত্বপূর্ণ উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ লাইন মানে উক্তি, কার উক্তি কোনটা এটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে শুরু করি। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্যপূর্ণ। শস্য যাই বা হয় তা জনবহুলতার তুলনায় যৎ সামান্য। ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা ঘোচে না। অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গম্বা করে। এই উক্তিটি মজিদের। গ্রামের লোকেরা যেন রহিমারি অন্ন সংস্করণ। মানুষরাও পরিশ্রম করে জমিও সে শ্রমের সম্মান দেয়। সেন দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখে ধান কাটা, কিন্তু তাদের মতো লোম জাগানো পুলক লাগে না তার অন্তরে। নীরবতার মধ্যে মধ্যে হঠাৎ মজিদ একটা শক্তি বোধ করে অন্তরে। মজিদের শক্তি ওপর থেকে আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার শক্তির মূল। ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। পাপের জ্বালায় এখন ছটফট করছে, দোজকের লেলিহান শিখা যেন স্পর্শ করছে তাকে। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? শালুতে ঢাকা মাছের পিঠের মতো চিরনীরব মাজারটি একটি দুর্লঙ্ঘন ঘটনীয় রহস্যে আবৃত। যার অন্তরে খোদা রাসূলের স্পর্শ লাগে, তার কি আর দুনিয়াদারি ভালো লাগে? কোটরাগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে। এ বিচিত্র বিশাল দুনিয়ার কি জায়গার কোনো অভাব আছে? একজনের আছে মাজার, আরেকজন জমি জেতের প্রতিপত্তি। সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক। মেয়ে লোকের মনের মস্করা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ। সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। মহাকাশের মতোই বিশাল ও অন্তহীন সে নীরবতা। সাপ জেগে উঠেছে ছোবল মারবার জন্য। তোমার দাড়ি কই মিয়া? এই উক্তিটি মজিদের। আগে ধান বানতে বানতে মেয়েরা সুর করে গান গাইত, বিয়ের আসরে সমন্বয়ে গীত ধরত। আজকাল তাদের মধ্যে নারীসুলভ লজ্জাসরম দেখা দিয়েছে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, স্বচ্ছয়তায় শিকড় গাড়া বৃক্ষ। আহাহা, মনে নিবেন না কিছু, মেয়ে মানুষের মন। উক্তিটি খালেক ব্যাপারীর। ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। ওদিকে মজিদ ঘন ঘন দাড়িতে হাত বুলায় আর তার আশপাশ আতরের গন্ধে ভুরভুর করে। তানি বুঝি দুলার বাপ। এই উক্তিটি জমিলার। নীরবতার মধ্যে এক সময়ে জমিলার চোখ ছলছল করে ওঠে। কিসের একটা নিদারুণ অভিমান গলা পর্যন্ত ওঠে ভারী হয়ে থাকে। রূপ দিয়ে কি হইব মাইনসের, রূপ কদিনের। এই উক্তিটি মজিদের। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। সজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যা কথা বলেছে বলে মনে মনে তওবা কাটা মজিদ। সে বোঝে তার শ্রম সার্থক হবে, তার শিক্ষা ব্যর্থ হবে না। হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করল। খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখে দৃষ্টির জন্য যে তীব্র ব্যাকুলতা জাগে, তেমনি ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে। কিন্তু সে দেখে না কিছু। কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারই যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে। বাইরে আকাশ নীরব, কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণ ভীতি, সর্বনাশা, ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা। গাছের পাতার মতো তারও নড়চড় নেই। মেঘ দেখা সারা এবার সে শুনতে চায়, কিন্তু ওধারে এখনো প্রগাঢ় নীরবতা। মেঘ গর্জন নিকটতর হয়।
অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টিবিদ্ধ হয়ে মাটিকে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে আপনার ওপরে আপনার ওরে নিয়ে আসেন ভিতরে। উক্তিটি রহিমার। দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়া মায়া সকলই আছে, কিন্তু তা যেন তোমার আধা না করে। উক্তিটি মজিদের, মানে আন্ধা না করে। তাই দেখে চেয়ে চেয়ে চোখে ভাব নেই, বিশ্বাসের পাথরে যেই খোদাই সে চোখ। এবার গুরুত্বপূর্ণ কিছু লাইন তথ্য দিব আমরা। সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রামে। সৈয়দ ওয়ালিউল্লাহর যে উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয় তা হচ্ছে লাল সালু। সৈয়দ ওয়ালিউল্লাহর কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসেবে। সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন 1971 খ্রিস্টাব্দে। বাংলাদেশের কথা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথিকৃত হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। কাদো নদী কাদো উপন্যাসটি প্রকাশিত হয় 1968 সালে। নয়নচারা গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1946 সালে। নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে বেশি টুপি, কিন্তু দেশটা কেমন মরার দেশ শস্যহীন বলে। কী জন্য দেশটা মরার দেশ শস্যহীন বলে। মজিদের শারীরিক গড়ন শীর্ণকায়। বিভিন্ন গ্রাম থেকে মহাব্বতনগরে মানুষ আসতে লাগে মাজারে মানত করতে। মজিদ চোখে ভয় দেখেছে রহিমার। দুদুমিয়ার মুখে লজ্জার হাসি আসে, কালেমা জানে না তাই। মজিদের শক্তির মূল উৎস মাজার। মজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হচ্ছে রহিমা। ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস হইচই করা। মজিদের গড়া মাজারে লোকজনের আশা কমে যায় অন্য পীরের আধিপত্যে। পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে বোঝানো হয়েছে মজিদকে। আমেনা বিবি তার স্বামীকে পানি পোড়া আনতে বলেছিল মা হওয়ার আশায়। মজিদের মহাব্বতনগর গ্রামে প্রবেশটা ছিল নাটকীয়। জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসঙ্গতির শিকার বাল্যবিবাহ। রহিমা জমিলাকে সম্বোধন করে বোন বলে। জমিলা পাটি বুনতে বুনতে কেটে উঠেছিল নিদারুণ অভিমানে। খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারে খ্যাংটা বুড়ি নালিশ করেছিল ছেলের মৃত্যুতে। জমিলার মন খারাপ হয়েছিল খ্যাংটা বুড়ির বিলাপ শুনে। লাল সালু উপন্যাসে জমিলার পরিচয় পাওয়া যায় স্বাধীন চেতা। মজিদের বাড়িতে জিকিরের জন্য যে শিরনি রান্না চলছিল তার তদারকির দায়িত্ব ছিল রহিমা এবং জমিলার। জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল মজিদ। এশার নামাজের পরে মজিদ মাজারে আওয়াজ শুনেছিল, সিংহের আওয়াজ শুনেছিল। মজিদের মুখে থুতু দিয়েছিল জমিলা। লাল সালু উপন্যাসে বলা হয়েছে চৌকাঠে বসলে ঘরে বাসো বালা, মানে লাল সালু উপন্যাসে বলা হয়েছে চৌকাঠে বসলে ঘরে আসে বালা। এটা আচ্ছা, এই ছিল আমাদের আজকে এই লাল সালু উপন্যাস নিয়ে সার্বিক আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।